আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, অন্যদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পূর্ব থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং গতিপথ পাল্টাচ্ছে দিন দিন। আবার ইরানে হামলা বেড়েছে ইসরায়েল কর্তৃক এবং নতুন করে যুদ্ধ সংকট দিচ্ছে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 5। অন্যদিকে পশ্চিম তীর জর্ডান সীমান্তে 3 ইসরায়েলিকে গুলি করে হত্যা। জানিয়ে দিব ইমরানের মুক্তির দাবিতে বড় বিক্ষোভ, পুলিশের সঙ্গে বেঁধেছে সংঘর্ষ। অপরদিকে ইসরায়েলের 12টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্র চাইলে চোখের পলকে গাজা যুদ্ধ থামাতে পারে বললেন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টাইন। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার অঞ্চল দখলের মাধ্যমে কি করতে চাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন, এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 5। মধ্য সিরিয়ায় কট্টর ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো 19 জন। সিরিয়ায় সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, এই জন্যই তো থেমে গেলাম, এই হামলার পর হামার পশ্চিমে মাসআফ শহরের কাছে আগুন লেগে যায়। পরে হতাহতের এই ঘটনা ঘটে। একজন নিরাপত্তা কর্মকর্তা সানাকে বলেছেন যে কট্টর ইসরায়েল লেবাননের আকাশ সীমা থেকে সিরিয়ার বেশ কয়েকটি সামরিক কিস্তির বিরুদ্ধে বায়োইক আগ্রাসন শুরু করে। সূত্রটি আরো জানিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে ইসরায়েলি জেট বিমানগুলো লেবানন থেকে সিরিয়ার বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। সম্ভবত তারা সিরিয়ার আকাশসীমা এড়াতে চেয়েছে, কারণ যেখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সহ একাধিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাহিনী কাজ করে। মাসআরেফ এর পাবলিক হাসপাতালের পরিচালক বলেছে হতাহতরা বেসামরিক নাগরিক। মূলত গত 13 বছরে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে ইসরায়েল নিয়মিতভাবে দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় অধিকাংশ সময় ইরান সংযুক্ত সাইটগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তবে এদিন সিরিয়ার নিজেদের অভিযানের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত বা কোনো মন্তব্য করেননি। রোববারের আক্রমণটি এমন এক সময়ে হলো যখন জুলাই মাসে তেহরানে হামাস প্রধান ইসরায়েল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছেন ইরানি কর্মকর্তারা। পশ্চিম তীর জর্ডান সীমান্তে 3 ইসরায়েলিকে গুলি করে হত্যা। ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের একটি ক্রসিংয়ে বন্দুকধারী গুলিতে 3 ইসরায়েলি নিহত হয়েছেন। রোববার এই ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায় হামলাকারী জর্ডানের আল কারেমহো শহর থেকে একটি ট্রাক করে রোববার সকালে আল বেনি সেতু ক্রসিংয়ে আসেন। এরপর সীমান্ত প্রহরীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেন তিনি। বিবৃতিতে বলা হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছেন। ট্রাকটি কোনো বিস্ফোরক ছিল না তা খতিয়ে দেখা হয়েছে। জর্ডান জানায় তারা ঘটনাটি তদন্ত করছে। ইসরায়েল নিয়ন্ত্রিত এমন একটি জায়গায় ঘটনাটা ঘটেছে যেখানে জর্ডানের ট্রাকগুলো মালামাল খালাস করে। এই ঘটনার পর 2 দিক থেকেই ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান নিহত 3 জনই ইসরায়েলের প্রতিরক্ষা প্রহরী, তবে তারা ইসরায়েলের সেনাবাহিনী বা পুলিশের সদস্য নয়। জর্ডানের এক কর্মকর্তা রয়টার্সকে জানান ঘটনার সময় মালামাল খালাসের জায়গা থেকে জর্ডানের অন্তত 2 জন ট্রাক চালক ইসরায়েল সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর জর্ডানের সঙ্গে ইসরায়েলের বা সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে এখন পর্যন্ত 600-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। একই সময়ে সেখানে সহিংসতায় অন্তত 18 জন ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছে বলে জাতিসংঘের তথ্য। তবে এই পরিসংখ্যানে গত 11 আগস্টের পর থেকে নিহতদের অন্তর্ভুক্ত করা হয়নি। গত সপ্তাহে পশ্চিম তীরে বৃহত্তর উদাস্ত শিবির জেনিন শহর থেকে 9 দিনের অভিযান শেষে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। এই এলাকাটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্তিশালী ঘাঁটি রয়েছে। এখানে প্রায় 60,000 মানুষ বসবাস করে। ইমরান খানের মুক্তির দাবিতে বড় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের অবিলম্বে কারামুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের পুলিশের সঙ্গে পিটিআইয়ের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। গতকাল রোববার ইসলামাবাদের উপকণ্ঠে বড় এই সমাবেশ আয়োজিত হয়। গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে ইমরান। তার মুক্তির দাবিতে সমর্থন তৈরির জন্য দলের পক্ষ থেকে
এই বিক্ষোভের আয়োজন করা হয়। গত জুলাই মাসে ইদ্যত মামলায় দেশটির একটি জেলা ও দায়রা আদালত দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির আবেদন গ্রহণ করেন। এরপর তাদের মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু এরপর আবার ইমরানকে তোষাখানা মামলায় নতুন করে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো আগের দুটি তোষাখানা মামলায় তার সাজা ইতিমধ্যে স্থগিত করা হয়েছিল। যখন তিনি ইসলামাবাদ হাইকোর্টে সাইফার মামলায় খালাস পেয়েছিলেন, এর আগে কয়েক মাস ধরে পিটিআই রাজধানীতে জনসভার অনুমোদন পাওয়ার চেষ্টা করলেও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। গতকালের সমাবেশ শুরু হয় পিটিআই নেতা হাম্মাদ আজহারের বক্তৃতার মধ্য দিয়ে। তিনি বলেন, পিটিআই নেতাকর্মী ও সমর্থকেরা আজ জড়ো হয়েছেন দেশে আইনের শাসন ও সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য। তিনি আরও বলেন, কোনো বাধা তাদের দমাতে পারবে না। পিটিআইয়ের এই নেতা বলেন, আমরা ইমরান খানের মুক্তির বিষয়টি নিশ্চিত করব। সমাবেশে পিটিআই নেতা আলী মোহাম্মদ খান অবিলম্বে ইমরান খানের মুক্তি দাবি করেন। সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে পিটিআইয়ের কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে তা দেখা গেছে। পুলিশ জানিয়েছে, সমাবেশ শেষ করতে পিটিআইকে সময়সীমা বেঁধে দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ, কিন্তু দলটি আগে থেকে ঠিক করে দেওয়া সেই সময়ের মধ্যে সমাবেশ শেষ করেনি। তাই পুলিশ পিটিআইয়ের নেতাকর্মীদের সমাবেশ স্থল থেকে হটিয়ে দেয়। এতে সংঘর্ষ বাধে, পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে বাধ্য হয়। পিটিআই নেতা হাম্মাদ আজহার এক্স বার্তায় পুলিশের এমন কর্মকাণ্ডকে বোকামিপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি লেখেন, শান্তিপূর্ণ অংশগ্রহণকারীদের উপর গোলাবর্ষণ শুরু করা পুলিশের বোকামি ছিল। ইসরায়েলের 12টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক পানিসীমায় ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কারগুলোর উপর হামলা চালানোর পর ইরান অন্তত 1 ডজন ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এ তথ্য জানিয়েছেন। শনিবার রাজধানী তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আইআরজিসির খাতামুল আম্বিয়া সদর দপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি তাকে এই কথা জানান। জেনারেল সালামি বলেন, ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইসরায়েলি বাহিনী আমাদের 14টি তেল ট্যাঙ্কে হামলা চালায়। প্রাথমিকভাবে করা এই হামলা চালাচ্ছে তা আমরা বুঝিনি, কারণ তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল। অবশেষে আমরা বুঝতে পারি যে ইসরায়েলি এসব হামলা চালাচ্ছে এবং এরপর আমরা তাদের 12টি জাহাজে আঘাত করি। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, যখন আমরা তাদের 5ম জাহাজটিতে আঘাত হানি, তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে এবং নৌযুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। জেনারেল সালামি তারও আগের ঘটনায় উল্লেখ করে বলেন, ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রাণালনিতে আমাদের একটি তেল ট্যাঙ্কার আটক করার পর আমরা তাদের স্টেইনা অ্যাম্পেরো জাহাজ আটক করি। এর ফলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরান 2019 সালে হরমুজ প্রণালীতে এই ব্রিটিশ জাহাজটি আটক করেছিল। তাছাড়া যুক্তরাষ্ট্র 2022 সালে গ্রিস থেকে ইরানের 2টি জাহাজ আটক করার পর ইরানও তাদের 2টি জাহাজ আটক করে জানিয়ে জেনারেল সালামি বলেন, এতে তারাও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরানের এই সেনা কমান্ডার এ সময় জোর দিয়ে বলেন, শত্রুদের আগ্রাসী তৎপরতার সামনে নমনীয়তা দেখালে তারা পেয়ে বসে, কিন্তু পাল্টা পদক্ষেপ নিলে তারা হাত গুটিয়ে পালাতে বাধ্য হয়। সূত্র ইরনা। যুক্তরাষ্ট্র চাইলে চোখের পলকে গাজা যুদ্ধ থামাতে পারে, বললেন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। গাজা যুদ্ধে ইসরায়েলকে আকুণ্ঠ সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ইস্যুতে মার্কিন নীতির কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইউএস গ্রিন পার্টির প্রার্থী ডক্টর জিল স্টেইন। ডক্টর জিলের দাবি, ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয়ই ইসরায়েলে অর্থ পাঠাচ্ছে, এতে করে যুক্তরাষ্ট্রের জনগণ তহবিল থেকে বঞ্চিত হচ্ছে। আর যুক্তরাষ্ট্র সহযোগিতা বন্ধ করলে চোখের পলকে গাজা যুদ্ধ বন্ধ হতে পারে। বৃহস্পতিবার দিরেনা হানানিয়া রেডিওতে একটা সাক্ষাৎকারের সময় ডক্টর জিল বলেন, গাজা হলো আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধ আমরা চোখের পলকে থামাতে পারি। তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলি যুদ্ধ তহবিল যোগানোর জন্য করের অর্থ সেখানে পাঠানোর কারণে আমেরিকানরা অতি প্রয়োজনীয় সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এই মার্কিন রাজনীতিবিদ বলেন, নারী, শিশু ও নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় ব্যবহৃত অস্ত্রের 80% বর্তমানে যুক্তরাষ্ট্র দিচ্ছে। আমরা অর্থ, সামরিক সমর্থন এবং কূটনৈতিক রক্ষা কবচ এবং গোয়েন্দা তথ্য দিয়ে যাচ্ছি। ফলে এখানে যুক্তরাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এটা আমাদের যুদ্ধ, একে ইসরায়েলের যুদ্ধ বলা অনেক দিক থেকেই ভুল। এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ, আমরা এই যুদ্ধের দায়িত্বে আছি, আমরা এই যুদ্ধ চোখের পলকে থামাতে পারি। তিনি আসন্ন নির্বাচনে গণহত্যাকে অনুমোদন না করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। এখন গাজায় যা ঘটছে তার চেয়ে জরুরি আর কোনো বিষয় নেই। এখন এখানে ভয়াবহ মাত্রায় শিশুদের নির্যাতন ও খুনকে
ইসরায়েলকে স্বাভাবিকীকরণ করা হচ্ছে, আন্তর্জাতিক আইন ও মানব অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। স্টেইন বলেন, গাজায় যা ঘটছে তা যুক্তরাষ্ট্রের জন্য এবং ইসরায়েলের জন্য ভয়াবহ। আমরা ভণ্ড। আমরা বলে আসছি যে আমরা গণতন্ত্রকে রক্ষা করছি, অথচ নিজ দেশেই আমরা প্রার্থীদের ব্যালট থেকে দূরে সরে যাচ্ছি এবং সরিয়ে দিচ্ছি। গত 7 অক্টোবর থেকে গাজায় নৃশংস সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। আগ্রাসন থেকে বাদ যাচ্ছে না অধিকৃত পশ্চিম তীরেও। এখন পর্যন্ত কট্টর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় 41,000 ছুঁই। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির তীব্র দাবি উঠলেও লাগাম টেনে ধরা যাচ্ছে না ইসরায়েলের। রাশিয়ার অঞ্চল দখলের মাধ্যমে কি করতে চাচ্ছে ইউক্রেনীয় বাহিনী? দিন কয়েক আগের এক সকাল, রাশিয়ায় ইউক্রেনের দখল করা একটি এলাকায় গাড়িতে চড়ে বসেছেন 3 জন। তারা ইউক্রেন বাহিনীর বিশেষ একটি দলের সদস্য। এই গাড়ির পেছনের কাঁচ ভাঙা। এর আগের দিনেও রাশিয়ার ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে এই হাল হয় গাড়িটির। গাড়িতে ওঠে ইউক্রেনের দিকে ছুটে চলেন তারা। 6 ঘন্টা বাদেই এই সেনাদের রাজধানী কিয়েভ পৌঁছানোর কথা। গাড়িতে তাদের সঙ্গে রয়েছে কয়েকটি বাক্সে ভরা বহুমূল্য সব নথিপত্র। শত্রুদেশ রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুদোচা শহর এবং পরিত্যক্ত নানা পরীক্ষা 4 দিন অভিযান চালিয়ে জোগাড় করছে সেগুলো। নথিপত্রের মধ্যে রয়েছে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কাগজপত্র। কুরস্ক অঞ্চলে 4 সপ্তাহ ধরে অভিযান চালিয়েছে ইউক্রেন বাহিনী। দখল করে নিয়েছে বড় একটি অংশ। এই অভিযান মস্কোকে এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইউক্রেনের দখল করা অঞ্চলগুলোয় বিভিন্ন প্রশাসনিক ভবন থেকে রুশ পতাকা নামিয়ে নেওয়া হচ্ছে। রাস্তায় ইউক্রেনের সেনাদের টহলের সময় রুশ নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে দেখা যাচ্ছে। ইউক্রেনের এই অভিযান নিয়ে গোপনে পরিকল্পনা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তাতে খুব কম মানুষকেই যুক্ত করেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদলিয়াকে বলেছিলেন, এই যুদ্ধে এখন পর্যন্ত হওয়া অভিজ্ঞতায় দেখা গেছে কোনো অভিযান সম্পর্কে যত কম মানুষ জানবে সেটি তত বেশি সফল হবে। এই অভিযান সম্পর্কে খুব কম মানুষ জানতেন। রাশিয়ার কুরস্ক অভিযানের কয়েক সপ্তাহ আগেই সীমান্তবর্তী ইউক্রেনের সুমি শহর এর আশেপাশের এলাকায় সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখেছিলেন স্থানীয় লোকজন। এই সেনা সদস্যরই অভিযান সম্পর্কে আগে থেকে জানানো হয়নি। অভিযানে অংশ নিয়ে এক সেনা সদস্য বলেন, আমরা ভেবেছিলাম রাশিয়ার সম্ভাব্য কোনো হামলা ঠেকাতেই আমাদের সুমিতে আনা হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে গত সপ্তাহে দাবি করা হয়েছে তারা কুরস্কের প্রায় 1300 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন। এলাকার বেশিরভাগই গ্রাম, তবে সুদোচা শহরও রয়েছে। ইউক্রেন অভিযান শুরুর আগে এই শহরে 5000 মানুষের বসবাস ছিল। অনেকেই চলে গেছেন, তারা রয়ে গেছে, তাদের আর বের হওয়ার সুযোগ নেই। বিদ্যুৎ ও মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন। এদিকে কুরস্ক অভিযান যখন ইউক্রেনদের মধ্যে মনোবল বাড়াচ্ছে, তখন দেশটির অন্য সেনাই একটি বিষয় নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। সেটি হলো ইউক্রেন পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি থামানো যাচ্ছে না। তারা ধীরে ধীরে ইউক্রেনের পোকরোভস্ক শহরের দিকে এগিয়ে চলেছে। যদি এই অগ্রগতি চলতে থাকে, তখন কুরস্ক অভিযানে ইউক্রেনের সফলতা নিয়ে প্রশ্ন বাড়তে পারে। ইউক্রেনের এক সেনা সদস্য বলেন, আপাতত এই অভিযান যুদ্ধ ক্ষেত্রে ইউক্রেনের সফলতার একটি প্রতীক। এই অভিযানের মাধ্যমে আমরা সীমান্তে মুক্ত অঞ্চল তৈরি করতে পারি, ফলে আমাদের উপর হামলা কমবে। অন্তত রুশ সেনাদের আটক করে বন্দি বিনিময় করতে পারি। এতে আমাদের দেশের মানুষ খুশি থাকার মতো কোনো একটা উপলক্ষ পাবে।